সো রাত পোহালে কিন্তু আগামীকাল ইস্ট বেঙ্গল তাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু নামতে চলেছে এগেইনস্ট কেরালা ব্লাস্টার্স এফসি। চ্যাম্পিয়নশিপের দৌড়ে যদি বজায় থাকতে হয় ইস্ট বেঙ্গলকে, তাহলে কিন্তু আগামীকালের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ডু অর ডাই ম্যাচ কিন্তু হয়ে উঠবে। তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর তো অবশ্যই কাজ করবে, তার মধ্যে অনেক নেগেটিভ পয়েন্ট কিন্তু ইস্ট বেঙ্গলের শিবিরে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যদি এই ম্যাচের নিরিখে দেখা যায় তাহলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের পক্ষে কিন্তু এই ম্যাচে থাকবে। সো এবার সেগুলো নিয়ে তো ডিসকাস করব যে প্লেইং 11 কি হবে, গেম প্ল্যান কি হবে, কোচের স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে, প্লাস পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট সবকিছু নিয়ে কিন্তু কথা বলবো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল বলা ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। প্লাস তোমরা কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। ম্যাচ রিগার্ডিং তোমাদের যা যা বক্তব্য আছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু বলতে পারো, তোমাদের মূল্যবান কমেন্টটা কিন্তু করে যাও। সো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যেটা কথা বললো সেটা হচ্ছে দুটো টিমের রিসেন্ট ফর্ম। ইস্ট বেঙ্গলের কথা যদি বলি তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম দুটো ম্যাচ কিন্তু খুব ভালোভাবে শুরু করেছে। রাদার দেন বলা ভালো যে কোথাও নর্থ ইস্ট তার টিম কিন্তু ভেঙে গেছিল, তো সেই নর্থ ইস্ট টিম ভাঙার পরে কিন্তু সেই রকম স্টেবল একদমই লাগছিল না। সো সেই নর্থ ইস্ট আর কোথাও দিল্লি এসসি, মানে যেই দিল্লি এসসি নতুন করে রিশেপে ইন্ডিয়ান সুপার লিগে ফিরেছে, তাদের দুটো টিমের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গল বেশ অনেক গোলের ব্যবধানে কিন্তু ম্যাচগুলো জেতে। কেউ তার পরের দুটো ম্যাচ যেই টিমের এগেনস্টে ইস্ট বেঙ্গলের অ্যাকচুয়ালি ফাইটগুলো হতে যাচ্ছে এই সিজনে, জামশেদপুর, এফসি গোয়া, সেই জামশেদপুর ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 2-1 কিন্তু হারে, আর এফসি গোয়ার ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল ড্র করে। তো এই কিন্তু 4টে ম্যাচ থেকে ইস্ট বেঙ্গলের পয়েন্ট কালেকশন, প্রথম দুটো ম্যাচে 6 পয়েন্ট কালেকশন, তারপরের দুটো ম্যাচে কিন্তু মাত্র 1 পয়েন্ট কালেকশন। সো ইস্ট বেঙ্গল কিন্তু 7 পয়েন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যদি কথা বলি কেরালা ব্লাস্টার্স এর কথা, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের এই 4টে ম্যাচ থেকে কিন্তু আর্নিং পয়েন্ট 0। ইয়েস, তারা কিন্তু 4টে ম্যাচই হেরেছে। প্রথম ম্যাচ মোহনবাগানের কাছে হেরেছিল, সেকেন্ড ম্যাচ মুম্বাইয়ের কাছে হারে, থার্ড ম্যাচ ইন্টারকাশির কাছে হারে, আর লাস্ট ম্যাচ কিন্তু চেন্নাইয়ের এগেনস্টে হেরেছিল। কিন্তু একটা জিনিস ওদের পক্ষে রয়েছে, সেটা হচ্ছে এই টিমটা সবকটা ম্যাচ হারলেও তারা কিন্তু অনেক পরিমাণে কিন্তু গোল হজম করেনি। মানে কোথাও এই টিমটার যে ডিফেন্স যে একদম পাতে দেওয়ার মতো না, সেটা কিন্তু একদমই বলা যায় না। আর কোথাও ইস্ট বেঙ্গলেরই কিন্তু এই জায়গাটা সব থেকে বড় চ্যালেঞ্জটা হবে, ইস্ট বেঙ্গলের অ্যাটাক ভার্সেস কেরালার ডিফেন্স। এবার ইস্ট বেঙ্গলের যে নেগেটিভ পয়েন্টগুলো লাস্ট কটা ম্যাচ থেকে আমরা দেখতে পেয়েছি সেগুলো নিয়ে তো অবশ্যই কথা হলো, তার সাথে লাক ফ্যাক্টর তো ইস্ট বেঙ্গলের সাথে একদমই ছিল না। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি তাহলে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট এটাই বলতে হবে যে কোথাও কোচের ট্যাকটিক্স। আমরা কোচের ট্যাকটিক্সে কিন্তু অনেক রকম ফাঁক ফোকর আমরা লাস্ট দুটো ম্যাচে কিন্তু দেখতে পেয়েছি। প্রথম দুটো ম্যাচেও কিন্তু কোথাও কোচের ট্যাকটিক্সটা কিন্তু সেরকম ভাবে কিন্তু ভালো ছিল না। তো কোথাও সেই জেতার যে স্টিংটা সেটা কিন্তু কোথাও এই মাইনাস পয়েন্টগুলোকে কিন্তু ঢেকে দিয়েছিল। কিন্তু লাস্ট দুটো ম্যাচে যে ইস্ট বেঙ্গল সেরকম ফলস্বরূপ খেলা খেলতে পারেনি, তার সাথে সাথে কিন্তু এই নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু একদম উঠে এসছে। সো কোচের ট্যাকটিক্স হচ্ছে প্রথম নেগেটিভ পয়েন্ট, যে উনি যে অ্যাকচুয়ালি গেম প্ল্যানটা তৈরি করেছিল তার হাতে সাজানো টিমের কাছ থেকে সেই এক্সপেকটেশন তো একদমই নেই। প্লাস উল্টো পাল্টা চেঞ্জেস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু কোচ করেছে। কিন্তু তার পাশাপাশি এটাও দেখতে হবে যে ইস্ট বেঙ্গল কোচের কাছে কিন্তু সেই রকম লেভেলের তার কাছে কিন্তু অপশন নেই। তার কারণ প্রপার রিপ্লেসমেন্ট কেভিন সিভিলের কবে টিমে যোগ দেবে উই জাস্ট ডোন্ট নো। মেবি মোহামেডান ম্যাচের পরেও, মানে এপ্রিল মাসে যে ম্যাচগুলো রয়েছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচে হয়তো কেভিন সিভিলে যোগ দিতে পারে টিমের সাথে। এবার আদেও যে সেই এপ্রিল ম্যাচের ম্যাচগুলো বা কেভিন সিভিলে এর পরে যে কটা ম্যাচ ইস্ট বেঙ্গলকে সার্ভিস দেবে, সেই সার্ভিসটা আদেও ইস্ট বেঙ্গলের প্রয়োজন পড়বে কিনা সেটা কিন্তু খুব বড় প্রশ্ন। প্লাস সাউল ক্রেসপো, জানি না কি হিডেন ইনজুরি রয়েছে সাউলের। সাউল কিন্তু মোস্ট প্রবাবলি কালকের ম্যাচও কিন্তু আনঅ্যাভেলেবেল থাকবে। তার কারণ প্রি ম্যাচ কনফারেন্সে কিন্তু কোচ এডমুন্ড রাল্লেন্ডিকাকে নিয়ে কিন্তু প্রি ম্যাচ কনফারেন্স করেছে। কোথাও সাউল যদি আগামীকালের ম্যাচেও যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে নো ডাউট সাউল ক্রেসপো কিন্তু ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে থাকতো, আর প্রি ম্যাচ কনফারেন্সে কিন্তু সাউল ক্রেসপোই থাকতো। তো কোথাও এটা আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে সাউল ক্রেসপো কিন্তু কালকের ম্যাচে থাকছে না। তো এই যে কিছু চোট আঘাত সংক্রান্ত যে বিষয়গুলো ইস্ট বেঙ্গলকে বারবার ভোগাচ্ছে, এই কালকে 5 নম্বর ম্যাচ, এটা অলরেডি এই সিজনে 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ অলরেডি বেরিয়ে গেছে। সাউল ক্রেসপোর সার্ভিস এখনো পর্যন্ত ভালোভাবে পায়নি। জেরি, যাকে ইস্ট বেঙ্গল সাইন করেছে এই সিজনে, সেই জেরি সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত পায়নি। জেরি আদেও মানে কিসের জন্য সাইন করালো জেরিকে, এটা মোটামুটি অনেক ইস্ট বেঙ্গল সমর্থক
এর কাছে এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন, যে তাহলে জেরির সিগনেচারটা হয়েছিল কেন, তার সার্ভিস যদি ইস্ট বেঙ্গল নাই পায়। তার পাশাপাশি অ্যান্ড্রু সারবাজ আসলেও কিন্তু অনেক পরে এসছে, কিন্তু তার ফলস্বরূপ যে তার মানে অ্যাকচুয়ালি পজিশন সেন্টার ফরওয়ার্ড অপশনে যে সে অ্যাকচুয়ালি খেলে, তাকে কিন্তু কোথাও ঠেলে দেওয়া হচ্ছে মাঝ মাঠে। তো এই সব বিভিন্ন রকম ব্লাক ফ্যাক্টর নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের শিবিরে একদম দুমড়ে মুচড়ে বসেছে। আর তার পাশাপাশি যদি দেখা যায় যে কোথাও প্রপার রিপ্লেসমেন্ট, জয়গুপ্তা যদি চোট খায় বা জয়গুপ্তার পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না থাকে, জয়গুপ্তাকে বসিয়ে লেফট ব্যাক পজিশনে কাকে খেলাবে সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তায় থাকতে হয়। তার কারণ লালচুন লুঙ্গার রাইট ব্যাক অপশন বা লেফট ব্যাক অপশনে যা মানে খেলা খেলেছে লালচুন লুঙ্গা নট আপ টু দ্য মার্ক, তার জায়গায় যদি প্রপার রাইট ব্যাক লেফট ব্যাক যদি খেলে মানে মোহাম্মদ রাকিব আর যদি জয়গুপ্তাই খেলে, তাহলে তারা অনেক ভালো খেলে দেবে। জিকসন সিং তার একদম আউট অফ পজিশনে সে কিন্তু তার ফুটবলটা খেলছে, কোথাও সে একটা ডিফেন্সিভ মিডিও জোন থেকে একদম সেন্টার ব্যাক পজিশনে চলে আসে, সে কিন্তু কমপ্লিটলি কিন্তু ফেল করছে, কোথাও মানিয়ে নিতে পারছে না এই জায়গাটায়। প্লাস কেভিন সিভিলের সাথে যে আনোয়ার আলীর যে একটা পেয়ার, একটা পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপ ব্রোক হওয়ায় কিন্তু জিকসনের সাথে সেই পার্টনারশিপ কিন্তু একদমই যোগ হচ্ছে না। ফলস্বরূপ কি হচ্ছে, যখন লালচুন লুঙ্গা বাদিকে খেলছে বা জয়গুপ্তা বাদিকে খেলছিল, আনোয়ার আলী কিন্তু বারবার তাদের কিন্তু সাপোর্টে যখন যাচ্ছিল ডিফেন্সের ক্ষেত্রে, মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে। জিকসন কিন্তু সেই ভ্যাকেন্ট জায়গাটা কিন্তু কমপ্লিটলি কভার করতে কিন্তু অসুবিধা হচ্ছে। অপর সাইডে জিকসন সিং যখন মোহাম্মদ রাকিবের হেল্পে যাচ্ছে ডান দিকে অপশনটায়, সেই ক্ষেত্রে কিন্তু একদম মাঝখানের চ্যানেলটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়ে যাচ্ছে। সেই ব্ল্যাঙ্ক জায়গাটাই কিন্তু কোথাও সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কিন্তু অপোনেন্টের জন্য হয়ে যাচ্ছে। তো এই থ্রেডগুলো কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সে কিন্তু রয়েছে। তার পাশাপাশি যদি বলা যায় ইস্ট বেঙ্গলের মাঝমাঠ, মানে এই সিজনের শুরু থেকে যে আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আমিও বলেছি যে এই ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কিন্তু সব থেকে বেস্ট মাঝমাঠ এই ইন্ডিয়ান সুপার লিগে বা যে কটা টিম রয়েছে সেই সব কটা টিমের মধ্যে কিন্তু বেস্ট মাঝমাঠ। তো সেই মাঝমাঠে কিন্তু অলরেডি ভাঙন ধরে গেছে। আমরা দেখেছি যে সাউল ক্রেসপো প্রায় এইটা নিয়ে 4 নম্বর ম্যাচে কিন্তু সে আনঅ্যাভেলেবেল থাকবে। সাউল ক্রেসপো না থাকা কিন্তু মাঝমাঠ কমপ্লিটলি ভেস্তে গেল ইস্ট বেঙ্গলের। সাউল ক্রেসপোকে পাশে না পেয়ে বাসিম রাশিদ তার কিন্তু ফর্ম হারিয়ে ফেললো। বাসিম রাশিদ কিন্তু পুরো মাঠ কভার করতে একদমই পাচ্ছে না, কারণ তার সেই জোনটাই না। বাসিম রাশিদ কিন্তু পুরো মাঠ কভার করার প্লেয়ার নয়, কোথাও পুরো মাঠ বা বক্স টু বক্স মিডফিল্ডার রোলে কিন্তু প্লে করতো কোথাও সাউল ক্রেসপো। সেই জায়গায় যদি মিগুয়েলকে সেই অপশনটা দেওয়া হয়, মিগুয়েলে কিন্তু সেই জায়গাটা কিন্তু অপারেট করতে পারছে না। আগের ম্যাচে দেখলাম কমপ্লিটলি ফেল করেছে। সেলফিশনেস এর জন্য ইস্ট বেঙ্গল যেইভাবে তার বারবার পজিশন লুজ করছিল, মানে ভালো জায়গা থেকে সে বল লুজ করছিল, এই জিনিসগুলো কিন্তু হয়েছিল। তো যে উইং অপশনটা রয়েছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অপারেট করছে। এই মুহূর্তে যদি পজিটিভ পয়েন্ট যদি দেখা যায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের দুটো উইঙ্গার, একদিকে বিপিন সিং একদিকে এডমুন্ড রাল্যান্ডিকা, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আর কোথাও আফ্রন্টে যদি কথা বলি, তাহলে ইউসুফ এজাজারি প্রথম দুটো ম্যাচে 4টে গোল করার পরেও নেক্সট দুটো ম্যাচে যেইভাবে ফাম্বেল করেছে বা সেইভাবে যে একদম সহজতর সুযোগ যে সে মিস করেছে, সেটা নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। তো কোথাও এই জিনিসটাই দেখা ভালো যে কালকের ম্যাচটায় কি হয়। আর প্লেইং 11-এর কথা যদি বলি, তাহলে কিন্তু অবশ্যই গোলকিপার সেকশনে প্রভসুকান সিং গিল, দুটো সেন্টার ব্যাক জিকসন সিং আর কোথাও আনোয়ার আলী কিন্তু খেলবে। বাদিকে কিন্তু জয়গুপ্তা, ডান দিকে কিন্তু মোহাম্মদ রাকিব। আর যদি লালচুন লুঙ্গাকে খেলাতে চায় জিকসনের জায়গায়, তাহলে কিন্তু কোচ খেলাতে পারে। ডিফেন্সিভ মিডিও জোনে কিন্তু মোহাম্মদ রাশিদ, অ্যাটাকিং মিডিও জোনে কিন্তু মিগুয়েল, আর ডান দিক দিয়ে কিন্তু এডমুন্ড রাল্যান্ডিকা, বাদিক থেকে কিন্তু বিপিন সিং, আর মাঝখানে কিন্তু ইউসুফ এজাজারি, দ্য ওয়ান এন্ড অনলি সেন্টার ফরওয়ার্ড। তো এই কিন্তু হতে চলেছে ইস্ট বেঙ্গলের প্রবেবল প্লেইং 11। এবার লাস্ট আর সব থেকে ভাইটাল যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে, সেটা কিন্তু হচ্ছে গেম প্ল্যান আর কোচের স্ট্র্যাটেজি। কালকের ম্যাচে কি হতে চলেছে, কেরালা ব্লাস্টার্স তাদের হারানোর কিছু নেই, তাদের মোটামুটি পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। এখান থেকে হারানোর তাদের কাছে কিছু নেই। তারা সম্পূর্ণভাবে চাইবে যে কোথাও লো ব্লক করে ইস্ট বেঙ্গলকে কিন্তু সম্পূর্ণ আটকে দেওয়া। এই জিনিসটা কিন্তু কেরালা ব্লাস্টার্স কালকের ম্যাচে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে ইস্ট বেঙ্গল যাতে কোনোভাবে গোল মুখ ওপেন না করতে পারে, বা ইস্ট বেঙ্গল কোনোভাবে যাতে গোল না করতে পারে, বা যদি গোল করেও দেয় তার পাশাপাশি কিন্তু কেরালা এটা চেষ্টা করবে যে কোথাও কাউন্টার বেস ফুটবল কিন্তু কেরালা কালকে অ্যাপ্রোচ করতে পারে। কারণ মোটামুটি ইস্ট বেঙ্গলের যে ডিফেন্সের অবস্থা, সেটাও কিন্তু কেরালার যে কোচ রয়েছে সেও কিন্তু খুব ভালোভাবে জানে, আর সে কিন্তু সেই ফাঁকফোকর গুলো কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে চাইবে। তো কোথাও সেই জায়গায় কিন্তু অ্যাটাকিং বেস ফুটবল না খেলে কোথাও লো ব্লক ফুটবল খেলা
তার পাশাপাশি কিন্তু কোথাও কাউন্টার বেস ফুটবল খেলা, এটা কিন্তু কেরালার টিমের কিন্তু অ্যাপ্রোচ থাকবে। তার পাশাপাশি যদি ইস্ট বেঙ্গলের কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু কালকে অল আউট অ্যাটাকে যাবে, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু কোথাও তার পাশাপাশি কিন্তু ডিফেন্সটাও কিন্তু ইস্ট বেঙ্গলকে পোক্ত করতে হবে, যে কোথাও আগের যে কয়েকটা ম্যাচে যে সমস্যাগুলো ইস্ট বেঙ্গল ফেস করেছে সেই সমস্যা যাতে এই ম্যাচে না হয়। ইস্ট বেঙ্গল আপ্রাণ চেষ্টা করবে প্রথম 30 মিনিটের মধ্যে কিন্তু ম্যাচটাকে লিড নিয়ে নেবার। লিড যদি একবার নিয়ে নেয় তাহলে সেই লিডটাকে বজায় রেখে কিন্তু ইস্ট বেঙ্গলও কিন্তু সেই কাউন্টার বেস ফুটবল খেলতে চলেছে। মানে অস্কার ব্রুজো যেটা একদম টিপিক্যাল যে গেম প্ল্যানটা থাকে, যে কোথাও লিড নেওয়ার পরে কিন্তু ইস্ট বেঙ্গল কাউন্টার বেস ফুটবল কিন্তু খেলে, সেই কাউন্টার বেস ফুটবল খেলে কোথাও সেই লিডটাকে বাড়িয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো এই কিন্তু মোটামুটি হতে চলেছে কিন্তু কালকের গেম প্ল্যান। এবার দেখা যাক ম্যাচে কি হয়। তোমাদের কি মতামত তোমরা প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস, আর কিছু বলার নেই, অনেক কিছুই কভার করে ফেললাম। এবার দেখা যাবে কালকের ম্যাচে যে অ্যাকচুয়ালি কালকের ম্যাচে কি হয়। আর মোহনবাগানের ম্যাচ কিন্তু রয়েছে কালকে সন্ধ্যে 7:30 থেকে, সেই ম্যাচের কিন্তু প্রি ম্যাচ টকের ভিডিও কালকে সকালবেলা কিন্তু আমি আপলোড করব। তো সবাই কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করছি এই ভিডিওতে। সো দেখা হবে পরের মোহনবাগানের প্রি ম্যাচ টকের ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, অ্যান্ড টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।